যে ক্লাস সেটা চ্যাপ্টারটা ভাগ করে দিছে, বুঝছো? চ্যাপ্টারটা ভাগ করে দিছে। তো আমার ভাগে পড়ছে হলো চতুর্থ অধ্যায়, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ। এটা একটা অধ্যায় আমার। আর এটা হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে মজুদ পণ্যের মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। এই দুটো অধ্যায় হচ্ছে আমার। তার চতুর্থ অধ্যায় আর অষ্টম অধ্যায় দ্বিতীয় পত্রের এই দুটো অধ্যায় আমি পড়াবো। চতুর্থ অধ্যায় আর একটা হচ্ছে অষ্টম অধ্যায়। এটা হলো যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহ। এটা একটা অধ্যায়, চতুর্থ অধ্যায়। এটা হলো চতুর্থ অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে মজুদ পণ্য মূল্যায়ন। মূল্যায়ন এই দুটো অধ্যায় আমি পড়াবো। তাহলে জরুর স্যার পড়াবো হচ্ছে এই দুটো অধ্যায়, মজুদ পণ্যের মূল্যায়ন এবং যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ। আর বাকি আরো তো 8টা অধ্যায় আছে, সেই 8টা অধ্যায় অন্যান্য স্যাররা পড়াবে আর কি। চ্যাপ্টারটা এভাবে ভাগ করে দিচ্ছে হেড স্যার। তো সেই হিসাবে তোমাদের সঙ্গে আজকে হয়তো আমি যে কোনো একটা অধ্যায় নিয়ে কথা বলবো, তো তোমরাই বলো কোনটা নিয়ে কথা বলা যায়। অধ্যায়গুলো খুব বেশি কঠিন না, সহজই আছে। চতুর্থ অধ্যায় স্যার। চতুর্থ অধ্যায়। তাহলে চতুর্থ অধ্যায়টা আগে পড়াবো। আচ্ছা ঠিক আছে। তাহলে চতুর্থ অধ্যায় যদি পড়ায় তাহলে আজকের দিনটা আমাদের শুধু কথা বলতেই যাবে, পরের দিন আমরা অঙ্ক করবো, পরের রবিবারের দিন। ওকে স্যার। আচ্ছা, তাহলে যৌথ মূলধনী কোম্পানি মালিকানার ভিত্তিতে কোম্পানি 3 প্রকার। মালিকানার ভিত্তিতে কোম্পানি হচ্ছে 3 প্রকার। এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, আর একটা হচ্ছে যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবারের মালিক অনেক সংখ্যক লোক, অসংখ্য লোক, মানে শেয়ার দ্বারা সংখ্যাটা নির্ধারিত করা হয়। আর সর্বনিম্ন সংখ্যা কয়জন? 7 জন। তাহলে অনেক সংখ্যক লোক এবং অনেক টাকার মূলধন। এখানে অনেক টাকা বিনিয়োগ করতে হয়। যেমন ধরো যে আমাদের যে রবি ফোন কোম্পানি আছে, রবি বাংলাদেশে যারা ব্যবসা করে, রবি আজিয়াটা কোম্পানিটার নাম। রবি কিন্তু বাংলাদেশে ব্যবসা করতেছে, তাদের মূলধনের পরিমাণ বোধহয় প্রায় 550 কোটি টাকা। 550 কোটি টাকা হচ্ছে তাদের মূলধন, রবি কোম্পানি। তাহলে অনেক টাকা। যেমন আমাদের দেশে একটা ব্যাংকের নাম যদি আমি বলি, ধরো যে ইসলামী ব্যাংকের মূলধন কিন্তু 3000 কোটি টাকারও বেশি। আমার তো মনে হয় 3500 কোটি টাকার মতো মনে হবে। 3000 কোটি টাকা আমি দেখছি অনেক আগে, কয়েক বছর আগে। তাহলে ইসলামী ব্যাংকের মূলধন হচ্ছে 3000 কোটি টাকাও যদি হয়, তাহলে 2-1 লোকের পক্ষে 3000 কোটি টাকা কিন্তু ব্যবসাতে সরবরাহ করা অনেক কঠিন। তখন এই যৌথ মূলধনী কোম্পানির মূলধনটা শেয়ার বাজার সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা আছে অনেকে। শেয়ার বাজার এগুলো আমরা প্রথম দিকে ক্লাস করার সময় দেখবার গল্প গুজব বলছিলাম। শেয়ার মার্কেট, ডিএসসি, সিএসসি, এসিসি ইত্যাদি। তখন যৌথ মূলধনী কোম্পানির যেহেতু মূলধনটা অনেক বেশি টাকা লাগে, সেই জন্য সেই মূলধনের কিছু অংশ সেটা হলো তোমার মার্কেট থেকে তারা তুলে নেয়, মানে জনসাধারণের কাছ থেকে কালেকশন করে। এটার যে প্রসেস, এটার যে সিস্টেম, এটা নিয়ে আমরা অঙ্কটা করব। এখানে আমাদের কাজ হবে মোট জাবেদা করা, খতিয়ান আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই 3টা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আছে। জাবেদা আমরা জানি, জাবেদা কি, খতিয়ান কি সেটাও আমরা জানি। আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রথম পত্রে এক মালিকানা কারবার একটা করছি। আবার দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়টা তোমার অব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তোমাদের ফরাদ স্যার মনে পড়াচ্ছে ওইটা। আবার এটাও যৌথ মূলধনী কোম্পানির 5ম অধ্যায় আছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আর্থিক অবস্থার বিবরণী করব, জাবেদা করব এবং খতিয়ান করব, করে আমাদের এই অঙ্কটা সমস্যাটা সমাধান হবে। তাহলে যৌথ মূলধনী কোম্পানি, এটার মূলধন সংগ্রহ। মূলধন যেহেতু অনেক সংখ্যক লোক, যেমন বললাম যে রবি কোম্পানির মূলধন 5,500 কোটি টাকা, ইসলামী ব্যাংকের মূলধন 3000 কোটি টাকা। তাহলে এত বিপুল পরিমাণ মূলধন, যারা মালিক থাকে, উদ্যোক্তা, যারা স্পন্সর, ডিরেক্টর, তাদের 5-7 জন, 10 জন বা 20 জনের পক্ষে এত টাকা মূলধন সরবরাহ করা সম্ভব হয় না।
এই জন্য তারা বাংলাদেশে এসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের অনুমোদন সাপেক্ষে, তাদের কিন্তু অনুমোদন সাপেক্ষে, এসইসির অনুমোদন সাপেক্ষে তারা বাংলাদেশের যারা সাধারণ জনগণ মানে আমাদের মতো যারা আম জনতা তাদের কাছ থেকে মূলধনের একটা অংশ তারা কালেকশন করতে পারে। তো এই সিস্টেমটা নিয়েই আমরা আসলে কথা বলবো। তাহলে এসইসি কি? এসইসি হচ্ছে পুঁজি বাজারের নিয়ন্ত্রক সংস্থা। আরেকটা ব্যাপার দেখা যায় ডিএসই, ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশের শেয়ার বাজার হলো দুইটা, আরেকটা হলো সিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তাহলে শেয়ার বাজার হচ্ছে দুইটা, একটা হলো ডিএসই, একটা হলো সিএসই, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ। আর এদেরকে নিয়ন্ত্রণ করে, এই কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রক সংস্থা বলি, তাদেরকে বলা হচ্ছে এসইসি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে এদের এই এসইসির অনুমোদন ক্রমে জনসাধারণের কাছ থেকে যৌথ মূলধনী কোম্পানি তাদের মূলধনের একটা অংশ কালেকশন করতে পারে, আদায় করে নিতে পারে। তাহলে কোম্পানির আমরা বলি যে শেয়ার মূলধন, একটা শব্দ দেখো যে শেয়ার মূলধন। শেয়ার মূলধন শব্দের ইংরেজি কি? শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল, শেয়ার শব্দের অর্থ হচ্ছে অংশ, আর ক্যাপিটাল শব্দের অর্থ হচ্ছে মূলধন। তাহলে শেয়ার ক্যাপিটাল তার মানে মূলধনের অংশ। তাহলে শেয়ার কাকে বলে, শেয়ার ক্যাপিটাল কাকে বলে? যৌথ মূলধনী কোম্পানির বৃহৎ মূলধনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় সেই এক একটি অংশকে শেয়ার বলে, শেয়ার। আর শেয়ার মূলধন হচ্ছে তার একটা অংশকে শেয়ার মূলধন বলে। এই তো হচ্ছে ব্যাপার। অনেক কথা, অনেক বড় অধ্যায়। তোমাদের কিন্তু ম্যানেজমেন্টের স্যারেরা কিন্তু এই অধ্যায়ে অনেক পড়ানোর কথা। শফি মাহমুদ সাদ্দিক, যৌথ মূলধনী কোম্পানির গঠন, ওই যে পরিমেল নিয়মাবলী, আমাদেরকে আইনুর স্যার পড়ায় ফার্স্ট ইয়ারে প্রথম দিকে। আচ্ছা, তাহলে তো তোমাদের সম্পর্কে একটা ধারণা আছেই। স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, বিবরণপত্র, যার মাধ্যমে আমরা নিজেরা জানবো যে ওই কোম্পানিটা কেমন, ওই কোম্পানির শেয়ারের জন্য আমি আবেদন করব কিনা, কোম্পানিটা আমার জন্য কতটা নিরাপদ, তাদের গত 5-7 বছর 10 বছর রেকর্ড কেমন, তাদের আর্থিক অবস্থা কেমন, লাভ না লোকসান, কোম্পানি পরিচালনা করে কারা, তারা ভালো মানুষ না তারা মন্দ মানুষ, অনেক বিষয়ে দেখাশোনার ব্যাপার আছে। কিন্তু টাকা তো নিজের টাকা, আমি আবেগতাড়িত হয়ে একটা শেয়ার কিনলাম, তারপর দেখা যায় আমি ওটা কিনলাম 300 টাকা, 3 বছর পর হয়ে গেল 25 টাকা। তাহলে এরকম কিন্তু চরম ঝুঁকিপূর্ণ সেকেন্ডারি মার্কেট। আমরা এখানে কথা বলবো হচ্ছে মোটামুটি আইপিও নিয়ে, ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, প্রাথমিক গণপ্রস্তাব, এটা নিয়ে। আর এটা বাজার হচ্ছে তোমার প্রাথমিক বাজার, অর্থাৎ মানে প্রাথমিক শেয়ার বাজার, যেটা সেকেন্ডারি হলো তোমার শেয়ার মার্কেট, যেখানে হয়তো তুমি ইচ্ছা করলে আজকে তোমার ওই 1975 সালে লিস্টেড কোনো কোম্পানির শেয়ার তুমি আজকে রোববার সকাল 10-10:30 থেকে মনে শেয়ার বাজার চালু হয়েছে, 2:30টার মতো চলবে, এর মধ্যে তুমি ওখান থেকে শেয়ার যে কোনো সময় কিনতে পারো। তবে সেখানে মার্কেট প্রাইসটা কোনো শেয়ারে অনেক বেশি, কোনো শেয়ারে অনেক কম। প্রাইস যে আপ ডাউন এটা নির্ভর করে হচ্ছে কোম্পানির শক্তির উপরে, কোম্পানির আর্থিক অবস্থার উপরে, তাদের ডিভিডেন্ড পলিসির উপরে, কোম্পানিটা কেমন লোকজন চালাচ্ছে তার সেই সমস্ত বিষয়ের উপরে। যেহেতু আমরা কথা বলবো আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। আর এখানে ইচ্ছা করলে কিন্তু আমি শেয়ার বাজারে আবেদন করতে পারবো না, আমি শেয়ারের জন্য আবেদন করতে পারবো না। শেয়ারের আবেদন করার জন্য সিস্টেম আছে। এই যে ডিএসসি বললাম, যে ডিএসসি অধীনে, ডিএসসি এর অধীনে তোমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, যে অ্যাকাউন্টটাকে আমরা বলি বিও অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। তাহলে যদি তোমার বিও অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি শেয়ারের জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, তারপরে যদি লটারিতে তুমি শেয়ারটা যেতো তাহলে তোমার শেয়ারটা এই বিও অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। আবার এই বিও অ্যাকাউন্ট করার আরেকটা শর্ত আছে, সেটা হলো তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া তুমি বিও অ্যাকাউন্ট খুলতে পারবে না। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট একটা ব্যাপার কিন্তু। তাহলে যৌথ মূলধন সংগ্রহ করবে তাদের কাছ থেকে যারা বাংলাদেশের জনগণ, কিন্তু তারা ডিএসসি অথবা সিএসসি তে বিও অ্যাকাউন্ট খোলা আছে, তারা সেই বিও অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আবেদনটা করবে। আর তুমি যদি শেয়ারটা পাও তাহলে তোমাকে শেয়ারটা কোথায় দেবে? আগে তো শেয়ারের সার্টিফিকেট দিত, তোমার যে ম্যাট্রিক পাসের সার্টিফিকেট আছে এরকম মোটা একটু কাগজ, ঠিক ওই রকম কাগজ আগে সার্টিফিকেট দিত শেয়ারের।
তার পিছনে মালিকানা চেঞ্জের অপশন গুলো ছিল, সেটা শেয়ার বা সেই শেয়ার অফিসে গিয়ে জমা দিতে হতো, অনেক জটিল ছিল সেই প্রক্রিয়াটা। এখন তো সবকিছু তোমার হচ্ছে অনলাইনে, ইন্টারনেটের মাধ্যমে সব কন্ট্রোল হচ্ছে। এই জন্য এখন কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তুমি যে শেয়ার পাবা, তুমি যদি তোমার অ্যাকাউন্টটা ওপেন করো, বিও অ্যাকাউন্ট যদি ওপেন করো, দেখবা যে হ্যাঁ তোমার এখানে শেয়ারটা এসে জমা হয়ে গেছে। তুমি শেয়ারটা তখন সেকেন্ডারি মার্কেটে কেনাবেচা করতে পারবা। তাহলে বিও অ্যাকাউন্ট লাগবে, সবাই কিন্তু শেয়ারের জন্য আবেদন করতে পারবে না। তাহলে বেনিফিশিয়ারি অনার অ্যাকাউন্ট খুলতে হবে ডিএসসি বা সিএসসি এর আন্ডারে। তাহলে বেনিফিশিয়ারি অনার অ্যাকাউন্ট খোলার জন্য তোমাকে আবার একটা ব্যাংক অ্যাকাউন্টও লাগবে। তাহলে একজন লোক তখনই শেয়ার বাজারে বা আইপিও তে আবেদন করতে পারবে যখন সে একটা বিও অ্যাকাউন্টের মালিক হবে। তো যাই হোক, তাহলে শেয়ার শব্দের অর্থ যেটা বলছিলাম আমরা, শেয়ার ক্যাপিটাল, মূলধনের অংশ, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। যেমন আমি বললাম যে রবি কোম্পানির 5,500 কোটি টাকার ক্যাপিটাল, অনেক টাকা, 5,500 কোটি, এত টাকা তাদের মূলধন। এই মূলধনটাকে তারা 10 টাকা দিয়ে ভাগ করছে, এক ভাগ হচ্ছে 10 টাকা। তার মানে প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে। একটা শেয়ারের দাম কত? 10 টাকা। বাংলাদেশের শেয়ার বাজারে, ঢাকা এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জে যত শেয়ার লেনদেন হচ্ছে সেকেন্ডারি মার্কেটে, এবং যত শেয়ার তোমার প্রাইমারি শেয়ার আমরা যারা আবেদন করে পাচ্ছি কিংবা পাচ্ছি না, লটারিতে জিততেছি কিংবা জিততেছি না, যাই হোক না কেন, সব শেয়ারের দাম হলো মার্কেটে 10 টাকা। আগে এটা 1 টাকা ছিল, 10 টাকা ছিল, 100 টাকা ছিল, 1000 টাকাও ছিল। এটা বেশ কিছুদিন আগে, অন্তত 6-7 বছর আগে বোধ হয়, এসিসি একটা সিদ্ধান্তের মাধ্যমে সবগুলো শেয়ারের ফেস ভ্যালু বলি আমরা এটাকে, লিখিত যে মূল্যটা, শেয়ারের উপর যে লিখিত মূল্য, সেটাকে বলা হয় ফেস ভ্যালু। ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। এখন 10 টাকা কোম্পানির শেয়ার, কোন কোন কোম্পানির শেয়ার বাজারে আছে যে এটার দাম হলো তোমার 1 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা, কিন্তু এটা ফেস ভ্যালু কত? 10 টাকা। 10 টাকা ফেস ভ্যালুর কোম্পানির শেয়ার বাজারে এমন শেয়ার আছে যে তুমি আজকেও কিনতে পারবে সেটা 10 টাকা শেয়ার 1.5 টাকা দিয়ে। তার মানে বুঝতে হবে যেটা পচা জিনিস, এটা কেউ কিনতে চায় না, এটা নষ্ট, এখানে বিনিয়োগ করাটাই ঝুঁকিপূর্ণ, সেজন্য মানুষরা কিনতে চায় না। সাপ্লাই আছে কিন্তু ডিমান্ডটা নাই, দামটা অনেক কম। কিন্তু এমন কোম্পানি আছে যে 10 টাকা শেয়ার বাজারে বিক্রি হচ্ছে 3,900 টাকা, 3,900 টাকায়। মার্কেট ভ্যালুটা এত বেশি, অনেক গুণ, দেখো কত গুণ হয়ে যাচ্ছে, বাপরে বাপ, 390 গুণ। তারপরে 10 টাকা শেয়ারের দাম অনেক আরো আছে বেশি, যেমন ধরো যে 2200 টাকা, এরকম আছে 2100-2200 টাকা, 1000 টাকা। আমাদের ওয়ালটন কোম্পানির শেয়ারের দাম মোটামুটি 7 থেকে 800 টাকা। ওয়ালটন হাইটেক আমাদের একটা মোটামুটি দেশি কোম্পানি আর কি। প্রথম দিকে চাইনিজ বিনিয়োগ ছিল, এখন মোটামুটি দেশি লোকজনের সঙ্গে যুক্ত আছে। তো যাই হোক, এটার দাম হলো তোমার 700-800 টাকা। তাহলে এই সেকেন্ডারি মার্কেটের প্রাইস। কিন্তু প্রাইমারি মার্কেটে বাংলাদেশের সব শেয়ার যখন আইপিওটা চালু ছাড়ে, তখন কিন্তু এটার দাম থাকে হলো 10 টাকা করে। তো 10 টাকার সঙ্গে কোনো কোনো কোম্পানি যদি অধিক মূল্যে সেই শেয়ারটা বাজারে বিক্রি করতে পারে এসএসসির অনুমোদন ক্রমে, সেই অতিরিক্ত বা বর্ধিত মূল্যটাকে আমরা বলি হচ্ছে শেয়ার অধিহার। শেয়ার অধিহার। আর 10 টাকা শেয়ার যদি বাজারে 10 টাকায় আইপিও এর মাধ্যমে বিক্রি করা হয়, তাহলে ওটাকে বলে সমহার। আর 10 টাকা শেয়ার যদি কোম্পানি দুর্বল হয়, যদি কোম্পানি মনে করে যে আমাদের সমহারে এটা বিক্রি হবে না, কম দামে বিক্রি হবে, তাহলে ওরা যদি 8 টাকায় বিক্রি করে, তাহলে এটা হচ্ছে তোমার এই 2 টাকাকে বলা হচ্ছে অবহার। তাহলে 3টা মূল্যে কোম্পানির শেয়ারগুলোকে বিক্রি করে। এটা হলো সমহারে, এটা হলো অধিক মূল্যে, থেকে বলে অধিহারে, আর এটা অবমূল্যে মানে কম মূল্যে আর কি, সেটা হলো তোমার অবহারে। তাহলে 3টা মূল্য, সমহার, অধিহার, অবহার, 3টা মূল্যে শেয়ার বাজারে বেচা কেনা হয়। তো এই তো তাহলে শেয়ার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের কিন্তু কোম্পানির অংশ না, মূলধনের অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ, 10 টাকার দামের যে অংশ, সেটাকে আমরা মূলধন বলি। তাহলে মূলধন বলি, একটু ওপেন করে দাও। তোমরা অপ্রাসঙ্গিক কথা বলো না, প্রাসঙ্গিক কথা বলো। আর আমি তোমাদের এই অধ্যায়টা পড়াবো, তোমাদের যে বইটা ডিলিশন আছে সবারই প্রায়, যে কাজল বাজার তোমরা যারা কথা বলবা আমার সঙ্গে, তারাই শুধু ওপেন রাখো, আর যারা কথা বলার প্রয়োজন নাই, যারা, তারা সব ক্লোজ করে রাখো, সাউন্ডটা বন্ধ করে দাও তারা সবাই।
তাছাড়া ক্লাসটা স্যার আপনি কি কোনো কোম্পানি শেয়ার কিনছেন? হ্যাঁ আপনি কি কোনো কোম্পানি শেয়ার কিনছেন? হ্যাঁ, অনেক কোম্পানি শেয়ার কিনছি, অনেক ধরা গেছে, অনেক লাভ করছি। বুঝছো, আমার এর মধ্যেও দুইটা কোম্পানির আইপিও তে আবেদন করা আছে। দুইটা কোম্পানির, একটা হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স। এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এটাতে আমার 12টা অ্যাপ্লিকেশন করা আছে 60,000 টাকা। তারপর আরো একটা তোমার ওই যে তোমার রবি আজিয়াটা ফোন কোম্পানি, ওটাও 10 টাকা শেয়ার, আমার 12টা আবেদন করা আছে 60,000 টাকা। 1,20,000 টাকা আমার আবেদনই করা আছে এর মধ্যে। মোট 24টা আবেদন, 12-12-24টা, দুইটা কোম্পানির। এক্সপ্রেস ইন্স্যুরেন্সে 12টা, রবিতেও হলো 12টা। আমার বিও অ্যাকাউন্ট হচ্ছে মোট 12টা, আমার জ্ঞাতি গোষ্ঠীর নামে, আমার নামে, আমার ভাইয়ের নামে, বোনের নামে, আমার ওয়াইফের নামে, সব মিলে আমার বিও অ্যাকাউন্ট হচ্ছে বাজারে 12টাতে আমি আবেদন করি সাধারণত। বিও অ্যাকাউন্ট কি একটাই করা যায়? না, দুইটা করা যায়। তুমি নিজের নামে একদম ইন্ডিভিজুয়াল, মানে একক নামে একটা, আর আরেকজনের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে একটা, যৌথ নামে হচ্ছে একটা। একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তুমি দুইটা আবেদন করতে পারবে আর কি, মানে দুইটা বিও খুলতে পারবে। তো যাই হোক, আমরা প্রাসঙ্গিক বিষয়ে চলে আসি। তাহলে এই যে আমরা যারা জনসাধারণ, যখন একটা কোম্পানি বিবরণপত্র প্রচার করলো বাংলাদেশের পেপারে, ইন্টারনেটে, আর্থিক পত্রিকাগুলোতে, তখন আমরা সব দেখলাম আর জানলাম, টেলিভিশনের খবরে যে অমুক কোম্পানি আইপিও ছাড়ছে, মানে শেয়ার ছাড়ছে, তখন আমরা কি করবো, যারা আমরা ওই বিবরণপত্র পড়ে দেখে শুনে বুঝে যারা সিদ্ধান্ত নেব যে এই কোম্পানিতে আমরা আবেদন করব, তখন আমরা কি করবো, যে ওই কোম্পানির একটা ব্যাংক অ্যাকাউন্ট দেবে, ব্যাংক নাম্বার দেবে, ব্যাংকে একটা শিডিউল দেবে, সেই ব্যাংকে আমরা টাকাটা জমা দেবো। তাহলে বাংলাদেশের জনসাধারণ, গোটা বাংলাদেশের মানুষ যাদের বিও অ্যাকাউন্ট আছে এবং যারা আইপিও তে আবেদন করতে চায়, তারা সবাই কি করবে, কোম্পানির ব্যাংকে টাকা জমা দেবে, কোম্পানির তালিকাভুক্ত ব্যাংকে। সব ব্যাংকে দিলে হবে না, কোম্পানি বলে দেবে তার প্রসপেক্টাসের মাধ্যমে, বিবরণপত্রের মাধ্যমে, যে এই অ্যাকাউন্টে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে, হয়তো 5 কর্মদিবস সময় দেবে ম্যাক্সিমাম, ওই 5 দিনের মধ্যে, অর্থাৎ 5 কর্মদিবসের মধ্যে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আমরা আবেদনটা করব। তাহলে এই যে আবেদনটা যে করলাম, তাহলে কোম্পানির ব্যাংকে টাকার পরিমাণটা অনেক বেড়ে গেল। তাহলে কোম্পানির ব্যাংকে যদি অনেক টাকা বেড়ে যায়, তাহলে কোম্পানি যাবে না, করবে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। ধরে নিলাম যে রবি কোম্পানি 10 টাকা দামে বাজারে 10 কোটি টাকার শেয়ার ছাড়বে, এটা ধরে নিলাম আমরা। আচ্ছা, আমরা ধরে নিলাম যে রবি কোম্পানি শেয়ার বাজারের মাধ্যমে, আইপিও এর মাধ্যমে 10 কোটি টাকা শেয়ার মার্কেটে ছাড়বে। তাহলে এটা সময় দিল, সেই সময়ের মধ্যে বাংলাদেশের জনসাধারণ যারা বিও অ্যাকাউন্টে আবেদন করার সুযোগ আছে বিও অ্যাকাউন্টের মাধ্যমে, তারা আবেদন করলো ব্যাংকে টাকা জমা দিয়ে। তাহলে কোম্পানি কিন্তু যাবে না, আমরা কিন্তু হিসাব রাখবো কিসের, কোম্পানির। তাহলে কোম্পানি যাবে না, করবে যে ব্যাংক হিসাব ডেবিট। কত আবেদন জমা পড়লো, মনে করো আবেদন জমা পড়লো হচ্ছে এই 10 লাখ টাকার শেয়ার কেনার জন্য। 10 লাখ টাকা হচ্ছে 1 লাখ শেয়ার, 10 লাখ কম করে ধরি, 1 লাখ শেয়ার, এটা সে বিক্রি করবে। 1 লাখ শেয়ার সে বাজারে বিক্রি করার জন্য পেপারে বিজ্ঞাপন প্রচার করলো, ইস্যু করলো। তো তখন 1 লাখ শেয়ারের যদি আবেদন মানে বেশি হয়ে যায়, আবেদন হলো মনে করো 1.5 লাখ, 1.5 লাখ আবেদন জমা করলো, একটা করে শেয়ারের দাম হলো 10 টাকা করে, তাহলে 15 লাখ টাকার আবেদন ব্যাংকে জমা হলো। খেয়াল করো বিষয়টা। তাহলে জনসাধারণ 15 লক্ষ টাকা রবি কোম্পানির ব্যাংকে শেয়ার কেনার জন্য জমা দিল। তাহলে রবি কোম্পানি ব্যাংকে টাকা বেড়ে গেল। তারা আবেদন করলো যে ব্যাংক হিসাব ডেবিট 15 লাখ টাকা। তারা কিন্তু 15 লাখ টাকা শেয়ার বিক্রি করতে চায়নি, তারা শেয়ার বিক্রি করতে চাইছে হলো 10 লাখ টাকা। কিন্তু জনগণ আবেদনটা বেশি করে করলো। তাহলে কি জন্য জনগণ আবেদন করলো, পারপাসটা কি ছিল, কিসের টাকা এটা, শেয়ার কেনার জন্য জনগণ আবেদন করলো। শেয়ার কেনার জন্য জনসাধারণ কোম্পানির কাছে আবেদন করলো। তাহলে যে আবেদনটা হলো এটা, যে ব্যাংক হিসাব ডেবিট, কোম্পানি, আমরা কিন্তু কোম্পানি হিসাব করব, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির না। কোম্পানি আবেদন করলো যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট 15 লাখ, কারণ 15 লাখ টাকা কোম্পানির ব্যাংকে জনসাধারণ জমা দিছে রবি কোম্পানি শেয়ার কেনার জন্য। তাহলে এই জায়গাটা কিন্তু সবারই জানা, ব্যাংকে টাকা বৃদ্ধি হলো, ব্যাংক ডেবিট। কি জন্য বৃদ্ধি হলো, কারা টাকা দিল, শেয়ারের আবেদনকারীরা। তাহলে শেয়ার আবেদন ক্রেডিট। 15 লক্ষ টাকা কিন্তু আমি চাইনি, আমি টাকা চাইছি হলো, আমি শেয়ার বিক্রি করতে চাইছি হলো 10 লাখ টাকা। তাহলে 2 নম্বর যে এখানে ব্যাখ্যা হবে, যে আবেদন যেখানে সেখানে ব্যাখ্যা আছে।
যেখানেই জাবেদা সেখানেই ব্যাখ্যা। ব্যাখ্যাটা আমরা এরকম একটা ব্যাখ্যা লিখবো। ব্যাখ্যাটা কি? লেনদেনের একটা বিবরণ, যে প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 1,15,50,000 শেয়ারের আবেদন জমা হলো। এটি তো ঘটনা। একটা শেয়ার দাম 10 টাকা, তাহলে প্রতি শেয়ার 10 টাকা মূল্যে শেয়ার বিক্রি করতে চাইছি আমি 1 লাখ, আবেদনপত্র জমা করছে হলো 1,50,000। তাহলে ওই কথাটাই বলবো যে প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 1,50,000 শেয়ারের আবেদন জমা করলো বা আদায় হলো। এটা একটা ব্যাখ্যা। তা 2 নম্বর জাবেদার মাধ্যমে আমি যেহেতু এত টাকা চাইনি, টাকাটা আমি একটা সমন্বয় করে নেব। তাহলে আমার টাকা বেশি জমা হয়ে গেছে। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন ডেবিট 15 লক্ষ টাকা। পুরো টাকাটা এই যে ক্রেডিট হয়েছিল, পুরো টাকাটা আমি এখন ডেবিট করলাম। কেন ডেবিট করলাম? টাকাটা আমি সমন্বয় করব। যে 10 লাখ টাকা আমি আমার কোম্পানির মূলধনের জন্য মার্কেট থেকে কালেকশন করতে চাইছি 10 লাখ, আর 5 লাখ টাকা আমার বেশি হয়ে গেছে, তাহলে 10 লাখ টাকা আমি মূলধনের মধ্যে নিয়ে নেব। তাহলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধন বৃদ্ধি পেলে আমি যদি 10 লাখ টাকা শেয়ার বিক্রি করি, তাহলে আমার মূলধন বৃদ্ধি পাবে। কত টাকা শেয়ার বিক্রি করব? 10 লাখ টাকা। তাহলে শেয়ার মূলধনের জন্য রাখলাম হচ্ছে 10 লাখ। আর অতিরিক্ত আবেদন করছিল 5 লাখ টাকা, সেই অতিরিক্ত আবেদনকারীদের টাকাটা যেহেতু তারা শেয়ার পাইলো না, আবেদন করার দিন থেকে 40 দিনের মধ্যে তাদের ব্যাংকে আবার ফেরত দিতে হবে। তাহলে আমি যদি 5 লাখ টাকা ব্যাংক থেকে ফেরত দিয়ে দিই, তাহলে আমার 5 লাখ টাকা তো ব্যাংকে কমে গেল। তাহলে ব্যাংকে টাকাটা কমে গেলে ব্যাংক হলো ক্রেডিট। এটা একটা জাবেদা। এই 2 জাবেদাতে মোটামুটি বেসিক অঙ্কটা শেষ। অধ্যায়টা কিন্তু অনেক সহজ। তোমরা যদি মোটামুটি একটু স্টাডি করো, এটা জটিল অধ্যায় না। কোম্পানির ব্যাংকে সবাই হুমড়ি খেয়ে টাকা জমা দিল। আমরা তো আগে টাকা জমা দিতাম লাইন ধরে, একদম ব্যাংকের সামনে গিয়ে লাইন ধরে, অনেক ভিড় হতো। কিন্তু এখন অনেক সুবিধা হয়েছে। এখন ব্রোকার হাউসের মাধ্যমে আবেদন করা যায়, বিয়াকরণ থেকে সরাসরি আবেদন করা যায়। তুমি বাসায় বসে থেকে আবেদন করতে পারবে। তোমার অ্যাকাউন্টে টাকা জমা আছে, তুমি ইন্টারনেটে ঢুকে কোম্পানির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিলে, আবেদন সেন্ড করে দিলে হয়ে গেল। এখন ওই জন্য লাইন ধরতে হয় না। আগে তো প্রচুর ঝামেলা হতো, ব্যাংকের সামনে অনেক বড় বড় লাইন হতো। এখন আর লাইন ধরতে হয় না, খুব সহজ হচ্ছে বিষয়। তাহলে এটা একটা ব্যাখ্যা দিব যে আমি ইস্যু করছি কিন্তু 1 লাখ শেয়ার, 1 লাখ শেয়ারের দাম হচ্ছে 10 লাখ টাকা। ঠিক ওই কথাটাই আমি লিখবো ব্যাখ্যার মধ্যে, যে ইস্যুকৃত শেয়ারের মূলধন, ইস্যুকৃত শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো, আর অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হলো। ব্যাখ্যা হচ্ছে তাহলে এই দুটো জাবেদার মাধ্যমে আমার মোটামুটি শেয়ার বিক্রি করা শেষ হয়ে গেল। এখন ব্যাখ্যাটা আবার বলবেন দ্বিতীয় নম্বরে। দ্বিতীয় নম্বরে ব্যাখ্যাটা আবার একটু বলেন। হ্যাঁ, ব্যাখ্যাটা হচ্ছে যে ইস্যুকৃত মানে আমি যে সেটা বিক্রি করতে চাইছি, ইস্যুকৃত শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো কিংবা মূলধনের জন্য রাখা হলো, আর অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দিয়ে দেওয়া। আর আমি তো 15 লাখ টাকা শেয়ার বেচতে চাইনি, আমি শেয়ার বিক্রি করতে চাইছি 10 লাখ টাকা। তাহলে 10 লাখ টাকা আমি মূলধনের জন্য রেখে দিলাম, আর অতিরিক্ত আবেদন যেটা করছিল সেটা আমি, যারা আবেদন করছিল অতিরিক্ত, কিন্তু শেয়ারটা লটারিতে পাইনি, লটারি হয়, যারা লটারিতে জিতলো না তাদেরকে তাদের টাকাটা ব্যাংকে থেকে ফেরত দিয়ে দিলাম। তাহলে আমার ব্যাংকে টাকাটা কমে গেল, ব্যাংক হিসাব ক্রেডিট। ওই কথাটাই লিখবো যে ইস্যুকৃত শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসেবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দেওয়া। এখন শেয়ার যে বিক্রি করব তার একটা খরচ টরচের ব্যাপার থাকে। যারা শেয়ার বিক্রি করে তাদেরকে বলা হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সবাই শেয়ার বিক্রি করতে, যে কোম্পানি, সেই কোম্পানি তার নিজের শেয়ার নিজে বাজারে বিক্রি করতে পারে না, বাজারে বিক্রি করার জন্য আরেকটা কোম্পানিকে নিয়োগ দিতে হয়, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে। এরকম কোম্পানি বাংলাদেশে আইডিএলসি, তোমাদের বগুড়াতে আছে, যে ইয়াকুব স্কয়ারের অপোজিটে আইডিএলসি এর অ্যাসেট ম্যানেজমেন্টের কাজগুলো করে, এরকম আছে। তোমার কি আইসিবি করে অনেক সময়, আরো অনেক কোম্পানি। তাহলে কোম্পানিদেরকে নিয়োগ দিতে হয়, তাদের সমস্ত সয় সম্পত্তিদেরকে মূল্যায়ন করে, এটাকে তোমার যেটা বললাম এসিসি থেকে অনুমোদন নিতে হয়। আর কোম্পানির জয়েন্ট স্টক কোম্পানিতে গঠন প্রক্রিয়াটা অনেক কিন্তু জটিল। সেখানে তোমার যে নিবন্ধকের কাছ থেকে অনুমতি নিতে হয়, কার্যালয়ের অনুমতি নিতে হয়, মূলধন সংগ্রহ করার পরিমাণের বিষয়টি আছে, অনেক ঝামেলা আছে। তো যারা এই কোম্পানির শেয়ারটা বিক্রি করে দিবে বাজারে, তাদেরকে বলা হয় অবলেখক বা আন্ডার রাইটার। তোমরা কিন্তু অবলেখক সম্পর্কে জানো, অবলেখকের কমিশন, এটা ফার্স্ট ইয়ারও ছিল দু একটা অঙ্কের মধ্যে। তাহলে অবলেখকের যে কমিশনটা, সেটা হলো শেয়ার বিক্রি করে দেওয়া সংক্রান্ত কমিশন।
তাহলে আমি যে 10 লাখ টাকা শেয়ার আমাকে বিক্রি করে দিল, যদি আমি অবলোককের সঙ্গে চুক্তি করে থাকি যে শেয়ার প্রতি 50 পয়সা করে আমরা তাদেরকে দেব, শেয়ার প্রতি 50 পয়সা করে কমিশন হিসেবে আন্ডার রাইটার মানে শেয়ার বিক্রয়কারী কোম্পানি তারা পাবে। তাহলে অবলেখকের কমিশন এটা কোম্পানির জন্য একটা ব্যয়, কোম্পানির জন্য একটা ব্যয়। তাহলে ব্যয় হলে ডেবিট, তার জন্য একটা যাবে যদি এটা থাকে অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন ডেবিট কত দিতে চাইছে? শেয়ার প্রতি 50 পয়সা। তাহলে 1 লাখ শেয়ার আমি বিক্রি করলাম 50 পয়সা করে, তার মানে 50,000 টাকা। এই টাকাটা দেবো বলতে নগদ টাকা তো লেনদেন করা অনেক কঠিন জয়েন্ট স্টক কোম্পানি, তাহলে ব্যাংক থেকে দেব, ব্যাংক হিসাব ক্রেডিট। অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকে আবার আরো 50,000 টাকা কমে গেল। ব্যাখ্যা এটা, শেয়ার প্রতি 50 পয়সা করে অবলেখককে কমিশন দেওয়া হলো। দস্তরি বাংলা, অবলেখকের দস্তরি হচ্ছে বাংলা শব্দ। আর আমরা সাধারণত কমিশনটাই ভালো বুঝি, অবলেখকের কমিশন অথবা আন্ডার রাইটার্স কমিশন। আন্ডার রাইটার্স ইংরেজিতে বলে, আন্ডার রাইট মানে কিন্তু এই যে লেখার নিচে এরকম দাগ দেওয়া, এই আন্ডার রাইটার সেই আন্ডার রাইট এক না। আন্ডার রাইটার মানে যারা শেয়ার আন্ডার রাইট করছে মানে বিক্রি করে দিচ্ছে আর কি। তাহলে অবলেখকের কমিশন এটা কোম্পানির জন্য একটা ব্যয়, অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা ব্যাখ্যাটা এরকম যে শেয়ার প্রতি 50 টাকা হারে অবলেখককে কমিশন দেওয়া হবে। সহজ ব্যাখ্যা, ব্যাখ্যা নিয়ে কোনো টেনশন নাই। ব্যাখ্যাটা কি? লেনদেনের একটা বর্ণনা। ব্যাখ্যাটা হচ্ছে লেনদেনের একটা বর্ণনা। বেতন দেওয়া হলো 5,000 টাকা, আমি লিখলাম বেতন ডেবিট, নগদান ক্রেডিট। নগদে বেতন দেওয়া হলো, কত? রফিকের কাছ থেকে পণ্য কেনা হলো, আমি লিখলাম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। পিছে লিখলাম যে রফিকের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করা। তার মানে লেনদেনের একটা বর্ণনা আমরা ব্যাখ্যা আকারে লিখি। ব্যাখ্যা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তবে এই ব্যাখ্যাটি একটু বড় করে লেখা আছে বই পুস্তকের মধ্যে। এই জাবেদাটাকে ভেঙে বইতে 2টা জাবেদা করছে, কিন্তু আমি সাধারণত 2টা জাবেদা করিনি। আমার মনে হয় যে পরিমাণ টাকা ক্রেডিট যদি আমি ঠিক একই পরিমাণ টাকা ডেবিট করি, তাহলে টাকাটা আমি ভাগ করে দেবো, সমন্বয় করে দেবো, দিলে তো হয়ে গেল, লক্ষ্যটা শেষ। তাহলে যেটা আমি একটা উদাহরণ আকারে দিলাম, এটা হলো তোমার আর কি ওই সমহারে শেয়ার বিক্রি করার বিষয়। সমহারে 10 টাকার শেয়ার এখানে 10 টাকাতেই বিক্রি করছে। তো যদি অধিহারী কোম্পানি বিক্রি করে শেয়ার, তাহলে অধিহার বেশি টাকা নিচ্ছি, বেশি টাকা নেওয়াটা কি দায়টা বাড়তেছে, তাহলে অধিহার হচ্ছে ক্রেডিট হবে, তাহলে অধিহার হবে ক্রেডিট এখানে। আর যদি আমি অবহারে শেয়ার বিক্রি করি, কম দামে শেয়ার বিক্রি করি, তাহলে আমার ক্ষতি হলে ডেবিট, তাহলে শেয়ার অবহার হবে ডেবিট। অবহার ডেবিট, অধিহার হচ্ছে ক্রেডিট। আর এটা আমি যেটা দেখালাম এটা হলো সমহার। সমহার 10 টাকার শেয়ার 10 টাকা। তো তোমাদের কিন্তু এই অধ্যায়টা অনেক ভালো করে পড়া দরকার। এখানে তুমি যদি এই অ্যাকাউন্টিং বই থেকেও যদি যৌথ মূলধনী কোম্পানির গঠন, এই যে শেয়ার কত প্রকার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার, এই সম্পর্কে একটু বলি। যেটা আমি আলাপ করলাম একটা পরে, এটা হলো সাধারণ শেয়ার আলাপ। অগ্রাধিকার শেয়ার আছে কিন্তু, সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য, তারপরে ঋণপত্রের সাথে শেয়ারের পার্থক্য, এই বিষয়গুলো কিন্তু জানা দরকার। অনেক ডিটেইল করে জানলে তুমি এটা অ্যাডমিশন টেস্টে ভালো করবে। অ্যাডমিশন টেস্ট ভালো করার জন্য তোমাকে সংজ্ঞা ভিত্তিক করতে হবে। তাহলে অগ্রাধিকার শেয়ার হলো, দেখবে যে কোনো শেয়ারের সাথে লেখা আছে 10% অগ্রাধিকার শেয়ার, 10% অগ্রাধিকার শেয়ার। তার মানে কোম্পানি যদি লাভ করে, সেই লাভটা যদি অগ্রাধিকার শেয়ারের মূলধনের 10%-এর সমপরিমাণ হয়, তাহলে অগ্রাধিকার শেয়ারটা যারা কিনছে কোম্পানির কাছ থেকে তারা আগে পাবে মূলধন, তারা অগ্রাধিকার পাবে, প্রিফারেন্স পাবে, তারা অগ্রাধিকার পাবে। তারা লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে তারা আগায় থাকবে, কিন্তু তারা 10%-এর বেশি পাবে না। তাদেরকে 10% দেওয়ার পরে যদি অনেক টাকা লভ্যাংশ থাকে আরো, সেটা কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। তাহলে লভ্যাংশ পাওয়ার অগ্রাধিকারের জন্য একটাকে বলা হচ্ছে সাধারণ শেয়ার, একটাকে বলা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তারপরে বোনাস শেয়ার, বোনাস শেয়ার মানে অংশ, বোনাস মানে হচ্ছে ফ্রি। যেমন আমাদের ঈদের আগে সরকার বোনাস দেয়, উৎসব বোনাস দেয় না, 2টা ঈদের আগে দেয়, কোরবানি ঈদের আগে দেয়, আবার রমজান ঈদের আগে। তাহলে বোনাস শেয়ারটা হচ্ছে তোমার হচ্ছে একটা কোম্পানি, আমার হচ্ছে একটা কোম্পানির 100টা শেয়ার আছে, 100টা শেয়ার আবার আছে, আমি মানে 100টা শেয়ারের মালিক।
কোম্পানি লভ্যাংশ দেওয়ার সময় যদি দেখে যে তাদের মূলধনটা বাড়ানো দরকার, ব্যবসার পরিধিটা আরো বাড়ানো দরকার, আরেকটা বিষয় তাদের নগদ টাকার স্বল্পতা আছে, লাভ হয়েছে কিন্তু নগদ টাকায় লভ্যাংশ দেওয়ার মতো অবস্থা কোম্পানির নাই, কোম্পানি নতুন নতুন টাকা বিনিয়োগ করছে, নতুন মেশিন কিনছে, নতুন ফ্যাক্টরি করছে, ওদের নগদ টাকা শেষ হয়ে গেছে কিন্তু কোম্পানি লাভ করছে। সেই সমস্ত ক্ষেত্রে কোম্পানি যদি মনে করে যে তারা নগদ লভ্যাংশ দিতে পারছে না, আবার কোম্পানির সুনাম ধরে রাখাও দরকার, কোম্পানিটা বড়ও করা দরকার, সব মিলে তারা যদি বিবেচনা করে, তাহলে যদি মনে করে যে আমার তো 100টা শেয়ার আছে, 100টা শেয়ারের উপর যদি কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে 10% বোনাস শেয়ার দেয়, তাহলে আমার 100টার জন্য 10টা, তাহলে আমার অ্যাকাউন্টে এখন 110টা শেয়ার জমা থাকবে। এটার জন্য কোনো টাকা দিতে হয় না। এটা হলো যাদের শেয়ার আছে, তার নির্দিষ্ট ডেট পর্যন্ত যাদের শেয়ারটা থাকবে, তারা কোম্পানির লভ্যাংশ হিসেবে শেয়ারটা পাবে। এটাকে বলা হচ্ছে বোনাস শেয়ার। বোনাস শেয়ারের জন্য কোনো টাকা দিতে হবে না। আরেকটা আছে রাইট শেয়ার। রাইট শেয়ার টাকা দিয়ে কিনতে হয়। রাইট মানে অধিকার, অধিকার শেয়ার, রাইট শেয়ার, রাইট শেয়ার। তাহলে এটা কিনতে হয় টাকা দিয়ে। হয়তো আবার 100টা শেয়ার আছে, কোম্পানি যদি 1:1 রাইট দেয়, যে তার মূলধন ছিল 20 কোটি এবার 40 কোটি করবে, তাহলে যার 100টা তাকে আরো 100টা কোম্পানি শেয়ার দেবে। তাহলে আমাকে শেয়ার দেবে 100টা, সেটা সমমূল্যে হতে পারে, অধিহারে হতে পারে, অবহারেও হতে পারে। এটা কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে রাইটের দিক থেকে আমি পাবো। সবাই কিন্তু এটা পাবে না, যার শেয়ার আছে সেই শেয়ারটা পাবে, কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। এটা বলছে রাইট শেয়ার। চারটিটা কথা বললাম বোধহয় আমরা, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার। তাহলে কোম্পানি তোমরা একটু দেখে নিও, আগামী ক্লাসে আমরা কথা বলে অঙ্ক সমস্যার সমাধানের দিকে যাবো। একটু ওপেন করে দাও, তোমরা একটু দেখে নিবে অধ্যায়টা কিন্তু অনেক থিওরি আছে, অনেক থিওরি আছে, এগুলো একটু দেখে নিতে হবে। সামনে রোববার দিন আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো, বলে দেখবো সমস্যাটা কি। এগুলো সম্পর্কে তোমাদের নলেজ থাকা দরকার, যে ডিএসসি, এসএসসি, সিএসসি, তারপরে তোমার হচ্ছে যে কোম্পানির যে আইপিও, তোমার এনএভি, ইপিএস, এগুলো তোমাদের ফিনান্সে পড়াই আছে মোটামুটি। তো ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে কি? টাইম প্রায় শেষের দিকে। সমস্যা তো আছে, অঙ্ক না করলে সমস্যার সমাধান হবে না স্যার। সমস্যা তো সব, অঙ্ক তো করাই হবে রে। অঙ্ক করার আগে এটা একটা ইয়া দেওয়া হবে, ক্লিক করা হবে জাস্ট। আর হ্যাঁ বলো। আমরা আপনি যখন ইনভেস্টমেন্টটা করেন তখন কি আপনার শর্ট টার্মে করেন নাকি লং টার্ম কোন একটা ইনভেস্টমেন্ট করেন শেয়ার মার্কেট? না না, আমি শেয়ার মার্কেটে অত বেশি স্টাডি করি না, আমি বলে লং টার্ম করি সাধারণত। শর্ট টার্মে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, অত ঝুঁকি আমি নিতে পারবো না বাবা, চাকরি বাকরি করে অত সময় থাকে না স্টাডি করার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে কথা হবে। ঠিক আছে, আগামী সপ্তাহের ক্লাসে আমরা এটা আবার কথা বলবো। ওকে, তাহলে আমি দুটো অধ্যায় তোমাদের পড়াবো, একটা হচ্ছে 4র্থ অধ্যায়, একটা হচ্ছে 8ম অধ্যায়। সামনের দিন 4র্থ অধ্যায় নিয়ে হয়তো আমরা কিছু কথা বলে অঙ্কে চলে যাবো, তো ধীরে ধীরে বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে। চেষ্টা করো আমি তোমাদেরকে বোঝানোর, সমস্যা নাই। তো ঠিক আছে, ওকে, বাই।